হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, ইনফরমেটিভ, অথেন্টিক এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের ভিডিওটা তোমরা যে টাইটেলটা হয়তো জেনেই গেছো যে আজকের বিষয়টা কিন্তু কোনো একঘেয়ে বিষয় না। আজকের বিষয়টা হচ্ছে যে জিনিসটা নিয়ে পরিবর্তন হওয়া খুবই দরকার। যেমন এই 1.69 কোটি মানুষের ক্ষেত্রে যে এই সার্টিফিকেট নিয়ে যে দোটানা হচ্ছে তার কিন্তু একটা কনক্লুশন হওয়া খুবই দরকার। কারণ প্রচুর মানুষের প্রচুর কিছু, আর মেনলি এই ভিডিওটা তোমাদের মেন কাজ হবে এই ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করা। কারণ যদি এই ভিডিওটা সরকারের কাছে গিয়ে পৌঁছয় তাহলে খুব ইজিলি মানে যারা তোমরা যেটা বলতে চাইছো সেটা কিন্তু সরকারের কাছে পৌঁছে যাবে। যেহেতু একটা ভিডিওতে অসংখ্য কমেন্ট থাকে তাই প্রতিটা কমেন্টকে ফোকাস করে তার রিপ্লাই করা খুবই কঠিন ব্যাপার। তার জন্য একটা ভিডিওর মাধ্যমে কী কী প্রবলেম হচ্ছে সেগুলো খুব ইজিলি বলা যেতেই পারে। আর তার জন্যই কিন্তু এই ভিডিওটা। আর এই ভিডিওটা তোমরা যত শেয়ার করবে, যত কমেন্ট করবে, লাইক করবে, তত কিন্তু এই ভিডিওটা যে মেন যেটা উদ্দেশ্য ভিডিওটা বানানো সেটা কিন্তু পূর্ণ হবে। তো প্রথমেই যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে এই যে 1.69 কোটি যে মানুষের যে SC ST OBC কাস্ট যে ভেরিফিকেশন হবে সেটা প্রথম কথা সেটা কি আদৌ হবে, ফার্স্ট কথা। কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকায় থাকছে এবং তারা যে SDO অফিসে যাচ্ছে, BDO অফিসে যাচ্ছে, প্রতিটা জায়গা থেকে কিন্তু আলাদা আলাদা ইনফরমেশান শেয়ার হচ্ছে। এবং এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কেন একটা যখন এত সেন্সিটিভ ইস্যু, সেই সেন্সিটিভ ইস্যুটা কিন্তু বিভিন্ন জায়গায় কেন একই নিউজ কেন আসবে না, কেন বিভিন্ন SDO অফিস থেকে বিভিন্ন BDO অফিস থেকে আলাদা আলাদা নিউজ আসবে। ম্যাক্সিমাম জায়গায় তারা বলছেন যে সরকারি যারা কর্মচারী তারা বলছেন যে এই বিষয়টা নিয়ে এখন কিছু ভাবা হচ্ছে না। আবার কোনো জায়গায় এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে নোটিশ পাঠানো হচ্ছে। আসলে এইটা কী ধরনের সিস্টেম, প্রথম কথা। কারণ কোন এমন সিস্টেম এই সেন্সিটিভ ইস্যুগুলোতে কোনো জায়গায় নোটিশ পাঠানো হচ্ছে SDO অফিস থেকে, আবার কোনো জায়গায় বলাই হচ্ছে না, কোনো জায়গায় SDO অফিসরা বলছেনই না যে আসলে এটা কিন্তু রিয়েল কি ফেক, মানে তারা এই বিষয়ে কথা বলতেই রাজি নয়। তাহলে এইটা তো অনেক ব্যাপার আছে, অনেক কিছু পয়েন্ট আছে। সেই জন্যই ভিডিওটা পুরোটা, আশা করি তুমি ভিডিওটা পুরোটা দেখবে। আর তুমি যদি সমর্থন করো অবশ্যই তুমি কমেন্টের মাধ্যমে জানাবে। তো যে পয়েন্টগুলো খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে যে নোটিশটা এখানে পাওয়া গেছে একটা নোটিশ, এবার এই নোটিশ কতটা সত্যি কতটা মিথ্যা সেটা জানা যায়নি। কারণ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের যে রিপ্লাই আসছে যে এটা কেউ বলছে সত্যি, এটা কেউ বলছে মিথ্যে। কারণ এখন সব কিছুরই একটা মেন মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। কারণ সমস্ত কিছু সরকারি নথি যেটা তার যে সরকারি নথি যেটা পাবলিশ হচ্ছে সেটা কিন্তু কোনো ওয়েবসাইটে হচ্ছে না, এখন সব কিছুই হচ্ছে ফেসবুকের মাধ্যমে। কেউ বলছে এই ফেসবুকটার মাধ্যমে এইগুলোই সত্যি, আবার কেউ বলছে এগুলো সত্যি না। তাহলে আসল সত্যিটা কোনটা? যেমন এখানে বলছে যে ফার্স্ট জেনারেশন যে যার কাস্ট আছে, ফার্স্ট জেনারেশন যে সার্টিফিকেট বের করেছে তার মেন হচ্ছে তার কোনো লিগেসি নেই, মানে সে প্রথম থেকে সেই নিজেই পায়োনিয়ার, সে নিজেই ফার্স্ট স্টার্ট করেছে। সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে ঠিক আছে, সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে নয়, এটা একদমই মানা যায় যে ইউজ ফ্যামিলি লিনিয়ার সার্টিফিকেট। কারণ সেকেন্ড জেনারেশনটাই তৈরি হচ্ছে একজনের পরিপ্রেক্ষিতে, একজনের হেল্প নিয়ে, একজনের রেফারেন্স নিয়ে, সুতরাং এটা নয় ঠিক আছে। তাই ফার্স্ট জেনারেশন তোমরা যারা পড়োনি ভালো করে, বা তোমরা যারা পড়েছো, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে এখানে ফার্স্ট জেনারেশনে কী লেখা আছে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অফ দ্য সার্টিফিকেট হোল্ডার্স ইন দি স্টেট। দেখো এই লেখাটা কিন্তু ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন সকলের ক্ষেত্রে ভ্যালিড, ঠিক আছে, এটা ভালো কথা। কারণ তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা সেটা প্রুফ করা একটা দরকার। প্রিয়র টু দ্য ইয়ার 1950, মানে 1950 সালের আগে তোমাকে বাসিন্দা হতে হবে, এটা সত্যি। দেখো যারা ফেক বা যারা রিয়েল যেটাই হোক, এখন সরকারের কাছে সকলেই কিন্তু ফেক, কারণ প্রত্যেকেরই প্রমাণ সরকার চাইছে। এবার 1950 সালের আগে যারা রিয়েল বা যারা ফেক, ব্যাপার হচ্ছে এরকম 1950 সালের আগে যারা ফেক বা যারা রিয়েল তাদের অনেকের সার্টিফিকেট থাকবে এবং তার সাথে তাদের অনেকের যে প্রপার্টি, সেই প্রপার্টি 1950 সালের আগে থেকেই পাওয়া যাবে। ব্যাপার তো এটা। কারণ ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে ভালো করে তুমি লক্ষ্য করলে দেখতে পাবে এখানে লেখা আছে और 1993 इन केस ऑफ ओबीसी, ओबीसी कहते 1993 এর আগে,
আর এসসি এসটির ক্ষেত্রে 1950 সালের আগের তোমাকে স্ট্যাটাস অফ দ্য সার্টিফিকেট হোল্ডার্স, যেটা তোমাকে শুড বি ভেরিফাই থ্রু দ্য সেটেলমেন্ট ডকুমেন্ট লাইক ল্যান্ড অর ডিড এটসেট্রা, এর মাধ্যমে তোমাকে দেখাতে হবে। হুইচ মে বি কনসিডার্ড অ্যাজ ভেরি ইম্পর্টেন্ট ডকুমেন্টারি এভিডেন্স, যেটা খুব উল্লেখযোগ্য একটা ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে, প্রুফ হিসাবে গণ্য হবে। প্লেস অফ অরিজিন শুড বি অলসো বি ভেরিফাইড ইন কেস অফ মাইগ্রেন্টস ফর বাংলাদেশ অ্যান্ড আদার স্টেট। তো এখানেই হচ্ছে আসল বিষয়টা, তো এখানেই হচ্ছে আসল বিষয়টা, কারণ এইখানে তুমি ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে দেখবে অবশ্যই লেখা আছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, মানে প্রথম তোমার ফার্স্ট জেনারেশন হলে তোমার কী দেখাবে, তোমার বাড়ি 1950 সালের আগে হ্যাঁ কি না, এটা ফার্স্ট। কিন্তু এখানে কোনো একটা জায়গায় তুমি ভালো করে দেখবে ইন কেস অফ মাইগ্রেন্টস ফর বাংলাদেশ, মানে যারা বাংলাদেশ থেকে এসেছে বা মাইগ্রেশন থেকে বা অন্য কোনো জায়গা থেকে এসেছে, মাইগ্রেশন স্ট্যাটাস বিফোর দ্য ইয়ার 1971 ইন দ্য স্টেট মে বি ভেরিফাইড থ্রু অথেন্টিক রিফিউজি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, সিটিজেনশিপ মানে তোমার রিফিউজি সার্টিফিকেট থাকতে হবে, তোমার সিটিজেনশিপ সার্টিফিকেট থাকতে হবে, মানে যারা 1971 সালের আগে এসেছে। আদার ডকুমেন্টস অ্যাজ প্রেসক্রাইব মেমোরেন্ডাম একটা দিয়ে দিয়েছে, BCW এটা আছে। অ্যান্ড অলসো কনসিডার ফর সার্চ প্রপার্টি ইফ ফাউন্ড রিসেসিভ। তো তুমি এখানে দেখো, এখানে কিন্তু শুধুমাত্র যে ডিড সেটার কথা বলা হয়েছে, দলিলের কথা বলা হয়েছে। 1971 সালের আগে তুমি এসেছো বা 1950 সালের আগের দলিল আছে কিনা, এটা কিন্তু মেন প্রায়োরিটি। এখানে কিন্তু কোনো জায়গাতেই এই জিনিসটা মেনশন করা নেই যে তোমার যে দলিল, সেই দলিলের ফার্স্ট জেনারেশনের ক্ষেত্রে SC ST OBC কথাটা লেখা থাকতে হবে। এই কিন্তু এটা যদি রিয়েল নোটিশ হয়, সেই নোটিশে কিন্তু এই জায়গাটা কোনো মেনশান করা নেই। ঠিক আছে, এবার সেকেন্ডের ক্ষেত্রে কী দিয়েছে, মানে সেকেন্ড জেনারেশন তারা কারো থ্রু দিয়ে বানিয়েছে, বাড়ির পরিবারের লোকের থ্রু দিয়ে। ইফ রেফারেন্স সার্টিফিকেট ইস্যুড বিফোর 2011, মানে 2011 সালের আগে যদি কারো সার্টিফিকেট বেরিয়ে থাকে, মেবি ট্রিটেড অ্যাজ জেনুইন। প্রথম প্রশ্ন হচ্ছে এইখানে যে যদি একটা রেফারেন্স ফ্রেম নিয়ে আমরা কাজ করি, তাহলে 2011 সালের আগে যে সমস্ত সার্টিফিকেট বেরিয়েছে, সেই সমস্ত সার্টিফিকেটকে কী করে লেজিটিমেট বা আইনতভাবে বৈধ ব্যাখ্যা করা হচ্ছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এটার কোন পারপাসে, যে অবশ্যই এটা আমরা সকলে জানি যে কোনো একটা সিস্টেম, সে যে কোনো সিস্টেম হোক, সে গভর্নমেন্টাল সিস্টেমই হোক বা আমাদের যে কোনো সিস্টেম হোক, যে কোনো একটা ব্যাপার হোক, মানে গভর্নমেন্টাল সিস্টেম হোক বা কোনো আমরা যে বিভিন্ন মেশিনারিজ ইউজ করি সেটারই সিস্টেম হোক, কোনো সিস্টেমে ইরোর 100% হওয়া সম্ভব না। আবার কোনো সিস্টেমের যে একদম সত্যতা সেটাও কিন্তু 100% হওয়া 100% হওয়া পসিবল না। এটা তোমরা জানো যে কোনো সিস্টেমের যে এফিসিয়েন্সি, যেটা মানে যেটাকে বাংলায় বললে তুমি বলবে যে একদম এফিসিয়েন্সি মানে দক্ষতা, সেটা কিন্তু 100% হওয়া ইম্পসিবল। তার মানে এটা কি, তার মানে যদি 2011 সালের আগের সার্টিফিকেটগুলোকে যদি একদম 100% লেজিটিমেট বলে মানা হয়, মানে এটার মানে এটাই যে 2011 সালের আগে যে সার্টিফিকেটগুলো বেরিয়েছে সেগুলো একদম 100% অথেন্টিক, যেটা কিন্তু ফিজিক্সের রুল হিসাবেই হোক বা সেটা কিন্তু গভর্নমেন্টাল রুলস হিসাবে হোক বা আমাদের লাইফের এক্সপিরিয়েন্স, থিওরি, প্র্যাকটিক্যাল সব কিছুরই রুলস হিসাবে হোক, সেটা কিন্তু কোনো দিনই পসিবল নয়। কারণ কোনো একটা সিস্টেমের যে ইরোর সত্যতা সেটা কিন্তু 100% হওয়া জাস্ট ইম্পসিবল। তার মানে এটাই যে 2011 সালের আগের যে সার্টিফিকেটগুলো সব 100% কারেক্ট, সেটাই। আবার 2011 সালের পরে যে সার্টিফিকেটগুলো সেগুলোর মধ্যে কোনো সত্যতাই নেই, মানে সেগুলো সব কিছু ফলস। ওই জন্যই এটাকে একটা কোয়েশ্চেন মার্কের মধ্যে রাখা হয়েছে যে এটা ভেরিফিকেশন হবে কি হবে না। ঠিক আছে, যখন ভেরিফিকেশন হওয়ার যখন ভেরিফিকেশন হচ্ছে, তাহলে কেন ফার্স্ট এই রেফারেন্স ফ্রেমটাকে 2011 সাল ধরা হয়েছে, এর কী পারপাস? অবশ্যই পারপাসটা আমরা জানি, কিন্তু তাও সরকারের ক্ষেত্রে এর পারপাসটা কি, সেটা এরা যারা ভিউয়ার, যারা কমেন্ট করছে, প্রত্যেকে আমরা জানতে চাই যে এর আসল পারপাসটা কী, যে 2011 সালের আগেরটাই কেন সত্য। মনে করে যাক কেউ 2011 সালে আছে যে সেকেন্ড জেনারেশন বানিয়েছে, অবশ্যই আমরা মনে করি সে সেকেন্ড জেনারেশন বানিয়েছে এবং সে সত্যি, সে একদম কারেক্ট। তার 2-3টে পসিবিলিটি সেখানে হতে পারে। মনে করা যাক 2011 সালের পর কেউ একজন সেকেন্ড জেনারেশন বানিয়ে দিয়ে গেছে, মনে কর তার সালটা হচ্ছে 2013 সাল, মানে সে একদম সত্যি, কারণ সে পিছনে যার থেকে বানিয়েছে তার সার্টিফিকেটটা বেরিয়েছিল 2009 সালে। সুতরাং 2009 সালের সার্টিফিকেটটা আমরা অ্যাজ কারেক্ট মানে সঠিক ধরে যদি করি, তাহলে 2013 সালে যা সার্টিফিকেটটা বেরিয়েছে তাহলে তারটা সঠিক হবে, প্রথম কথা। এবার এই যে 2009 সালে যারটা দেখে বানানো হলো, এবার কি প্রমাণ আছে যে সে নিজে সত্য? কোনো তো প্রমাণ নেই, কারণ সে মনে করা যাক যে 1950 সালের অনেক পরে সে এলো,
কারণ তার তো আর কিছু চেক হবে না, কারণ সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে একবারই এসব কিছু বলা নেই। মনে করে যে সে 1950 কি 2000 সালে সে বাংলাদেশ থেকে ভারতে এসেছে। বাংলাদেশ থেকে ভারতে এসে এবার সে কী করেছে, এই সমস্ত তার মানে ভোটার কার্ড, আধার কার্ড, এই সমস্ত সে বানিয়েছে এবং বানানোর পরে সে একটা সার্টিফিকেট বানিয়েছে এবং তার কাছে, কারণ তার কাছে তো কোনো দিন জানতেই এটা চাওয়া হয়নি যে সে বাংলাদেশ থেকে এসেছে বা সে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে এসেছে না অন্য জায়গা থেকে এসেছে না সে বাংলার ইন্ডিয়ার বাসিন্দা, সেটা তো কোনো জানাই হয়নি। সুতরাং সে তো একদিক থেকে একদম সেফ হয়ে গেল এবং সে যার থেকে সার্টিফিকেটটা বানিয়েছে মানে 2013 সালে যার সার্টিফিকেটটা বেরিয়েছে সেও একদম সেফ হয়ে গেল। তবে তাহলে এই ব্যাপারটা তো কোনো মানেই হলো না। যে মানুষ আমাদের ভারতবর্ষে অ্যাজ আ ইন্ডিয়ান সিটিজেনশিপ, যার পুরো পূর্বপুরুষ কোনো একটা পার্টিকুলার পেশার সঙ্গে জড়িত, আমি বলছি তার পেশাটা হচ্ছে সে গোয়ালা বা সে তন্তুবায়, পার্টিকুলার একটা পেশার সঙ্গে সে যুক্ত হয়েছে বা সে লোহার, সে যাই হোক, মানে পার্টিকুলার যে এত বছর তার পূর্বপুরুষ, মনে করে যে 1950 সাল কি 1930 সাল থেকে প্রত্যেকে মানে তার পরিবারের প্রত্যেকজন মানে পূর্বপুরুষ প্রত্যেকটা প্রজন্ম এই কাজের সঙ্গে নিযুক্ত হয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তাদের শিক্ষাগত যোগ্যতা অতটা নয় বা তারা কোনোদিন ভেবেই দেখেনি যে তাদের নিজস্ব যে জাতিগত যে বিষয়টা তার প্রমাণ তাকে দিতে হবে, তাই জন্য সে কোনোদিন এই জিনিসগুলো জোগাড় করার কথা ভাবেইনি। সুতরাং যে এত বছর ধরে ভারতবর্ষে আছে, মানে এত বছর ধরে 1930 সালের আগে থেকে যে রয়েছে, যে অলরেডি তোমার 70 বছর আর এখানে 26 মানে 96 বছর যে যার পুরো প্রজন্মটাই ভারতবর্ষে রয়েছে, মানে আরও আগের প্রজন্ম আমি কথা বলছি, তাহলে তার নিজস্ব কোনো প্রমাণ থাকবে না, কোনো প্রমাণ নেই যে সে 1950 সালের আগে সে জমি পেত, মানে তার কারণ তখন ব্যবস্থাটা এতটাও এখনকার মতো সচ্ছল ছিল না যে সকলে ইজিলি পেয়ে যাবে। অবশ্যই তাহলে তার কোনো বৈধতা থাকবে না, বৈধতা তার থাকবে যে 2000 সালে এসেছে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে সে এসেছে অ্যাজ আ মাইগ্রেন্ট রিফিউজ হিসাবে সে এসেছে এবং যার কাছে কোনো প্রমাণ চাওয়া হচ্ছে না, তাহলে তার লিগাল। কিন্তু যে 2011 সালের যে পরে বানিয়েছে, যে মানে এরকম ধীরে ধীরে তার মনে হয়েছে যে পুরো প্রতিটা প্রজন্ম তার এরকম পরিশ্রম করতে করতে সে যখন জানতে পেরেছে হ্যাঁ যে SC ST OBC বলে কিছু হয়, তার বেনিফিট নেওয়া যায়, 2011 সালের পরে সে জানতে পেরেছে। কারণ সকলের ইকোনমিক্যাল কন্ডিশন তো এরকম সাধারণ ইকোনমিক্যাল কন্ডিশন অবশ্যই হবে না বা সকলের জ্ঞানও থাকবে না যে, আর এই সমস্ত বিষয় সে জানতেও পারবে না না সকল, কারণ মাস মিডিয়া তখন 2011 সালে এখন যা আছে সে 2011 সালে নিশ্চয়ই এতটা ছিল না। তাও যারা তখন বানিয়েছে এমন হতেই পারে তাদের 1950 সালে তারা কিন্তু তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ, কিন্তু তাদের এরকম কোনো প্রমাণপত্রই নেই, তাহলে তখন তাদের কি হবে? তাহলে যে এত বছর থাকলো সে ইনভ্যালিড হয়ে যাবে, আর যে কোনো প্রমাণ দিতে পারলো না কথাটা বলা ভুল, যে যার থেকে প্রমাণ চাওয়া হলো না তাহলে সে একদম কারেক্ট। তার মানে কি? তার মানে এটাই যে প্রত্যেকের থেকে এটা যে মানে প্রত্যেকের থেকে এটা যাচাই করাটা খুবই দরকার। এক নাম্বার মানে 2000 সালের আগে যারা আছে তাদের থেকেও যাচাই করা দরকার, কারণ কোনো সিস্টেমই 100% কারেক্ট একদমই হতে পারে না। তারপরে হচ্ছে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে মনে করো কেউ একজন আছে যে 2011 সালের পরে সে ফার্স্ট জেনারেশন বানিয়েছে এবং সে বানিয়েছে ফেক, আমি মনে করলাম তার কমপ্লিটলি ফেক, এবার এটা জাস্ট একটা থিওরিটিক্যাল জিনিস, মনে করো তার পুরোটা ফেক এবং 2011 সালের সে বানালো, সে কোইন্সিডেন্টলি 2012 সালে তার সিলেকশন হয়ে গেল IITতে, ঠিক আছে, সে কোনো আইডিতে মনে করো তার সিলেকশন হয়ে গেল IIT KGP, IIT খড়গপুরে তার সিলেকশন হয়ে গেল। এবার IIT খড়গপুরে সে 4 বছরের বিটেক করলো, ঠিক আছে, এবার বিটেক করার পর সে কী করলো, একটা চাকরি পেলো, সে চাকরি পেয়ে সে MNC কোম্পানিতে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে সে জয়েন করলো, আইদার সে গুগলে গেল, আইদার সে মাইক্রোসফটে গেল বা অন্য কোনো কোম্পানিতে গেল, মনে করি যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে সেই কোম্পানিতে গেল। এবার 2012 সালের পর কিন্তু সে ফেক বানিয়েছিল এবং ফেক বানিয়ে সে গেল IITতে এবং IITতে গিয়ে সে এখন বিদেশে চাকরি করছে। তো সে অলমোস্ট এখন বিদেশে কত বছর আছে, 14 বছর সে আছে এবং বিদেশে সে প্রচুর কোটি টাকা ইনকাম করে নিয়েছে। তো তার ক্ষেত্রে কী হবে? যে ব্যক্তিটা বিদেশে চলে গেছে, তো সরকার কি তাকে বিদেশে গুগলকে বা অন্য কোনো যে MNC বা মাইক্রোসফট যে MNC আছে সেই কোম্পানিকে কি কোনো লেটার লিখবে যে সে ফেক, তাকে বাতিল করা হোক? এবার মনে করো সে বিদেশে চলে গেছে, সে বিদেশে একটা খুব বেস্ট মানে পজিশানে রয়েছে এবং সে খুব স্কিল্ড পারসন এবং সে মনে করো একদম টপ ক্লাসে রয়েছে এবং সে খুবই স্কিল্ড,
সে স্কিল হয়ে গেছে, মানে সে এত বছরে নিজের দক্ষতা দিয়ে খুবই স্কিল হয়ে গেছে। তো যখন কোনো একটা ব্যক্তি স্কিলড হয়ে গেছে, তাহলে তখন কি সে আমেরিকা থেকে ইন্ডিয়ায় ফিরে আসবে, বা এরকম কি রুলস হবে আছে যে সে আমেরিকা থেকে তাকে ইন্ডিয়াতে ফিরে আসতে হবে? এবার এটা তো ঠিক আছে, একটা আমার প্রসঙ্গ হলো, এবং সে যত টাকা বানিয়েছে এত বছরে, সেই তত টাকা কি তাকে ফেরত দিতে হবে? মানে তার তাহলে প্রসঙ্গটা কী হবে? এবার যে মানুষটা ইন্ডিয়াতে রয়েছে, যে পরিশ্রম করে এত 50-60 বছর, তার প্রতিটা প্রজন্মে এত পরিশ্রম করে করে সে গ্রো করেছে লাইফে, এবার তাকে, সে যদি মনে করা হয় 2011 সালের পর 2012 সালে একটা সার্টিফিকেট হাতে পেয়েছে এবং সেটা পাওয়ার পর সে কোনো চাকরি করছে, এবং চাকরিতে আমরা মনে করছি সরকারের রুলস হিসাবে সে ফেক, আসলে কিন্তু সে ফেক না, কারণ তার কাছে যে যতটা যে ডকুমেন্ট দেওয়ার কথা সেই ডকুমেন্টসে দিতে পারছে না, কারণ এটা স্বাভাবিক। আজ থেকে 76 বছর পুরনো কোনো ডকুমেন্ট, সেটা কিন্তু আমাদের পক্ষে দেওয়া, মানে ইন্ডিয়ান যে সিটিজেনসি তাদের পক্ষে দেওয়া একদমই অসম্ভব ব্যাপার। আর এটা খুব সাধারণ একটা বিষয় যে এত বছর পুরনো নথি কিন্তু দেওয়া সম্ভবই না, কারণ মানুষ অবশ্যই এত সচেতন ছিল না, কোনো দিন মানুষ ভাবেইনি যে তাকে নিজের যে সাবকা সেটার প্রমাণ দিতে হবে, এটা একটা অবশ্যই একটা, আর যে দেশে মানুষ থেকেছে তার প্রমাণ দিতে, যে স্বাধীনতার সঙ্গে মানুষ লড়েছে তাকে প্রমাণ দিতে হবে, এটা মানুষ কোনো দিন ভাবেনি। তো এটা একটা বিশালে। এবার মনে করো কোনো একজন যে 2013 সালের পর পেয়েছে, সে চাকরিও পেয়েছে 2013 সালে, তো চাকরি পাওয়ার পর তার মনে করো ক্যান্সেল হলো, তাহলে তার কী ক্ষেত্রে, তার ক্ষেত্রে কি সে যত টাকা ইনকাম করেছে এই সরকারি জায়গা থেকে, সে তাহলে কি সেটা তাকে ফেরত দিতে হবে? এবার মনে করো কারো সে টোটাল যে তার ইনকাম সে হয়েছে, মনে করো 80 লক্ষ টাকা হয়েছে, বা 80 লক্ষ থেকে 1 কোটি টাকার মধ্যে তার টোটাল ইনকাম হয়েছে, তো তাকে যদি ফেরত দেওয়ার কথাটা এবার সরকার বলে, তাহলে সে ফেরত দেবে কী করে? অবশ্যই তার কাছে অত সেভিংস থাকবে না, তো ফেরত দেওয়ার একমাত্র উপায় তার কাছে দুটো থাকবে। 1 নম্বর উপায়, সে ব্যাংক লোন নেবে। এবার ব্যাংক লোন নিলেই কি ব্যাংক তাকে লোন দেবে? 1 নম্বর হতে পারে। 2 নম্বর কী হতে পারে, তার যে বাড়িটা আছে সেই বাড়িটা তাকে বিক্রি করতে হবে, যে বাড়িটার ভ্যালুয়েশন হয়তো আজকের দিনে 40 লক্ষ টাকা, তাহলে 40 লক্ষ টাকা, যে বাকি 40 লক্ষ টাকা সে কোথা থেকে পাবে? ব্যাংক লোন নেবে। আর থার্ড যে অপশন, সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কী অপশানের কথা বলছি, সেই অপশানসে থেকে আসলে কোনটা করবে? তাহলে এটার জন্য তো একটা সমাজে প্রবলেম ক্রিয়েট হবে। আর যারা বেসরকারি চাকরি করে এমএসিতে ভালো টাকা বানিয়ে নিয়েছে, তো তাদের ক্ষেত্রে এটা মাফ করে দেওয়া হবে, ব্যাপারটা এটাই, তাই তো? এবার সেকেন্ড কথা হচ্ছে, অনেক মানুষের আছে যেটা মানে তার কোনো সার্টিফিকেট সে দিতে পারছে না, তো সেটা তো ব্যাপার হয়ে গেল, এই দুটো ব্যাপার তুমি বুঝেই গেলে। আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে যখন একটা জিনিস এতটা সেন্সিবল ইস্যু, সেইখানে কেন কোনো এসডিও বা বিডিও অফিসের কাছে সঠিক কোনো ইনফরমেশান নেই যে কী জমা দিতে হবে, কখন ডাকা হবে, ঠিক আছে? এবার আরও কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো হচ্ছে এই যে রিভেরিফিকেশন জিনিসটা, আমরা মনে করি সব কিছুর আমরা সমস্ত কিছু জিনিস ভুলে গেলাম যে কী কী হতে পারে, কী কী না হতে পারে। শুধু আমরা এখন একটা জিনিস আমরা বলছি, যে মনে করো এই সমস্ত জিনিসগুলো একদম যেটা হচ্ছে ঠিক হচ্ছে, আমরা মেনে নিই জিনিসটা ঠিক হচ্ছে। তবে একটা যে প্রবলেমগুলো এখনকার মানে যে ভিডিওটা যদি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল দেখো, আশা করি অবশ্যই কোনো গভর্নমেন্ট অফিসিয়াল দেখছে, তো আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই প্রবলেমগুলো আপনারা সলিউশন করার চেষ্টা করুন। আর যদি সরকারের কাছে এই ভিডিওটা যায়, তাহলে অবশ্যই বলবো যে দয়া করে এই প্রবলেমগুলো আপনারা সলভ করার চেষ্টা করুন। কারণ হচ্ছে যে এই যে রিভেরিফিকেশনটা কতদিন ধরে চলবে? 1 দিন ধরে চলবে, 1 মাস ধরে চলবে, 1 বছর চলবে, 10 বছর চলবে, কতদিন? কারণ কোনো পার্টিকুলার কোনো জায়গায় কিছু জিনিস মেনশন করা নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা এই সার্টিফিকেটটা আগে চেক করেছিল, তো তারা কী দেখে চেক করেছিল, তো তাদের এগেনস্টে কী ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? সে থার্ড হচ্ছে যারা চেক করেছিল তারা সেইটার মানে কী প্রুফ দেখে চেক করেছিল। এবং 4th নাম্বার পয়েন্ট হচ্ছে যে বিভিন্ন এসডিও বিডিও অফিস থেকে যে বলা হচ্ছে, মানে সে খুব রেয়ার, বিভিন্ন বিডিও এসডিও অফিস থেকে যে জিনিসটা বলা হচ্ছে যে তোমাকে এই সার্টিফিকেটটা আনতে, মানে এই ডকুমেন্টসগুলো তোমাকে আনতে হবে। আমাদের মানুষের ক্ষেত্রে কি, আমরা গতকাল কী খেয়েছি সেটা আমাদের মনে থাকছে না। যারা ভিডিও দেখো তারা তোমরা বলো তোমরা 1 মাস আগে কী খেয়েছিলে পরিষ্কার করে বলো। যে মানুষ 1 মাস আগের জিনিস অনলি কী খেয়েছে সে মনে রাখতে পারছে না, যে 2011 সালে বেরিয়েছে, আজ থেকে অলমোস্ট 15 বছর আগে, তার কী করে মনে থাকবে সে কী কী ডকুমেন্ট দিয়ে করেছিল? এটা কি সম্ভব? এটা একদমই সম্ভব না। যার থেকে সই করেছিল তারা কি এখন বেঁচে থাকবে? বা তারা বেঁচে থাকলেই বা তার সঙ্গে কি তার যে সোশ্যাল যে রিলেশনশিপ সেটা ভালো থাকবে, বা সেটা দেবে, বা তার বয়স, সব কিছু জিনিস ফ্যাক্টর আছে। এই জিনিসগুলো তো
দরকার, কারণ এই জিনিসগুলোই তো প্রবলেমগুলো ক্রিয়েট করছে সমাজে। তার অনেকে আছে যার তখন মানে যার থেকে বানিয়েছিল সে ছিল, এখন সে নেই, মানে তার যে সেকেন্ড জেনারেশন অনেকের ক্ষেত্রে হবে যে যে যার থেকে বানিয়েছিল সেই আজ বেঁচে নেই, তো তার ক্ষেত্রে কীভাবে চেক করা হবে? এমন অনেক ক্ষেত্রে হতে পারে যে এক একজনের দুটো করে সার্টিফিকেট গেছে, তার ক্ষেত্রে কীভাবে হবে? তো এই সমস্ত বিষয়গুলো হচ্ছে খুবই জানার দরকার, প্রত্যেকে জানতে চাইছে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে এখন কারেন্টলি যে সমস্ত গভর্নমেন্ট এক্সামিনেশান হচ্ছে বা যে কোনো গভর্নমেন্ট, যেমন আমরা বলছি নিট হচ্ছে, জেই আছে, ডব্লিউবিপি আছে, মিসলেনিয়াস আছে, যে সমস্ত রেল আছে, যে সমস্ত এক্সাম হচ্ছে বা ইউপিএসসি আছে হতে চলেছে, সেই সমস্ত ক্ষেত্রে মানে একটা বিশাল পার্সেন্টেজের কিন্তু মানুষ যারা আছে তারা কিন্তু এসসি এসটি ওবিসি এর মধ্যে পড়ছে। মানে যদি আমরা জাস্ট একটা রাফ ধরে নিই, যদি 50% ক্ষেত্রে জেনারেল হয় তাহলে 50% ক্ষেত্রে কিন্তু এসসি এসটি ওবিসির মধ্যে পড়ছে। তো এসসি এসটি ওবিসিতে ওয়েস্ট বেঙ্গলে যারা পড়ছে তারা তাহলে কী করবে? তাদের তো মধ্যে একটা দ্বৈত সত্তা কাজ করছে যে তারা কি আসলে তাদের এসসি সার্টিফিকেটটা ওবিসি সার্টিফিকেটটা কি তারা দেবে না তারা দেবে না, এইটা একটা বিশাল ফ্যাক্টর। বা তারা যদি ইউআর হিসেবেও দেয় বা তারা যদি জেনারেল এসসি এসটি হিসেবে দেয়, তাহলে তার এসসি এসটি কি যদি ভ্যালিড হয় তাহলে তো ঠিক আছে, ভালো কথা, কিন্তু যদি ইনভ্যালিড হয়ে যায় তাহলে তারা কী পড়বে, পরে ভবিষ্যতে তারা কী পড়বে, এটা একটা বড় ফ্যাক্টর। বা যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কী হবে, বা যারা কোনো কলেজে পড়ছে তাদের ক্ষেত্রে কী হবে, এই প্রতিটা ব্যাপার কিন্তু ইম্পর্টেন্ট। তাই এই ভিডিওটা যদি সরকার অফিসিয়ালসের কাছে যায় তো আশা করব এই প্রতিটা প্রশ্নের উত্তর প্রত্যেকে চাইছে। এটা আমি জাস্ট অন বিহাফ অফ দ্য কমেন্টেটার্স অ্যান্ড দ্য মাই ভিউয়ার্স, আমি তাদের পক্ষ নিয়ে কথাটা বলছি যে এইগুলো দরকার, কারণ এইগুলো হচ্ছে বেসিক যে প্রবলেম, এই প্রবলেমগুলো হচ্ছে। দেখুন যে রিভেরিফিকেশন হওয়া সেটা কিন্তু সেকেন্ডারি কথা, প্রাইমারি কথা এগুলো যে মানুষ রিয়েল হওয়া সত্ত্বেও তার অনেক ক্ষেত্রে সে ডকুমেন্ট 99% ক্ষেত্রে সে ডকুমেন্ট জমা দিতেই পারবে না। তার মানে কি সে অবৈধ হয়ে গেল? যে মানুষটা ডকুমেন্ট জমা দিতে, যার থেকে ডকুমেন্ট চাওয়াই হচ্ছে না, তাহলে এবং যে বাংলাদেশ থেকে তাহলে সে বৈধ হয়ে গেল? ব্যাপারগুলো এটাই। এই নিউজটা কি, এটা কতদিন চলবে? যারা কোনো সরকারি পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কি হবে? প্রতিটা জিনিস কিন্তু জানতে হবে। আর এছাড়াও আশা করি আমার যে ভিডিও বানানোর যে পারপাস সেটা অবশ্যই ফুলফিল হয়েছে। আমি তোমাদের সমস্ত প্রবলেমগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পেরেছি। তো তোমার যদি আর কোনো কিছু ডাউট থাকে সেটা তুমি অবশ্যই বলতে পারো কমেন্ট সেকশানে, আমি নেক্সট ভিডিওর মাধ্যমে অবশ্যই বলার চেষ্টা করব যে আর কী কী সমস্যা হতে পারে, কারণ সব সমস্যা তো তোমরা লিখছো না বা লিখলে অনেক বড় হয়ে যাবে, তো সেইগুলো তুমি আমাকে খুব ইজিলি পাঠাতে পারো। সেটা পাঠানোর জন্য আমি টেলিগ্রামের লিঙ্ক তোমাকে অবশ্যই দিয়ে দেবো, যেটা এই ভিডিওর ডেসক্রিপশানেও থাকতে পারে এবং এই ভিডিওর কমেন্ট সেকশানেও থাকবে। তুমি যে টেলিগ্রাম যে গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপ আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, তুমি টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিতে পারো, ঠিক আছে? এইখানে সমস্ত আলোচনা হচ্ছে আর যে নিউজগুলো বা ইনফরমেশানগুলো আছে সেগুলো শেয়ার করা হচ্ছে। তো আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ এই ভিডিওটা তুমি যত লাইক বা শেয়ার করবে তত কিন্তু এই ভিডিওটা অনেক দূর যাবে, অনেক মানুষের কাছে যাওয়ার চান্স থাকবে। তাহলে তোমরা যেটা বলতে চাইছো সেটা কিন্তু অনেকটা ক্ষেত্রে কার্যকারিতা হওয়ার চান্স থাকবে। তো তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তোমাকে রিপ্লাই করে দেবো।